হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি অমরেন্দ্র ঘোষ আর তোমরা দেখছো লেখাপড়া ইউটিউব চ্যানেল। তো অনেক দিন পর আবার ভিডিও বানাচ্ছি, প্রায় 20-21 দিন পর, কারণ মাঝখানে পুজোর সিজন চলছিল, দুর্গাপুজো, কালী পুজো, আর এই পুজোর মধ্যেও আবার পরীক্ষা ছিল আমার। মানে পুজোতে কোনো ছাড় নেই আর কি, পুজোর মধ্যে পরীক্ষা। তো আমরা থার্মোডাইনামিক্স পড়ছিলাম ক্লাস 11-এর। আজকে আমরা পড়তে চলেছি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তো আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমাদের ছোটোবেলায় একটা সূত্র আমরা পড়েছিলাম, শক্তির সংরক্ষণ সূত্র, অর্থাৎ ল অফ কনজারভেশন অফ এনার্জি। সেখানে কি বলা হয়েছিল যে শক্তিকে সৃষ্টিও করা যায় না, একে ধ্বংস করা যায় না, এর রূপান্তরণ ঘটে মাত্র। মানে একটা রূপ থেকে অন্য একটা রূপের শক্তির রূপান্তরণটা ঘটে। আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মোট শক্তি পরিমাণটা ধ্রুবক, অর্থাৎ কনস্ট্যান্ট। এই যে সূত্র আমরা শিখেছিলাম সেটাই আসলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। মানে নতুন কিছুই না, ওইটাকেই একটু মডিফাই করে বলবো না, অনেক ধরনের সংজ্ঞাগুলো কালেক্ট করে শক্তি সংরক্ষণ সূত্র অর্থাৎ ল অফ কনজারভেশন এনার্জিকে অনেক রকমভাবে অনেক বিজ্ঞানীরা এক্সপ্লেন করেছে। সেই ডেফিনেশনগুলোকে কালেক্ট করে এই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বলে আখ্যা দেওয়া হয়েছে। এই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা বোঝার জন্য, মানে ইন টার্মস অফ থার্মোডাইনামিক্সে আমি একটা গ্যাস সিলিন্ডার নিয়েছি। এবার এখানে একটা আমি গ্যাস ভরে দিয়েছি। গ্যাসটা হলো আমার এখানে সিস্টেম। ওপরে একটা ওয়েটলেস আর ফ্রিকশনলেস পিস্টন ফিট করেছি। এই মুহূর্তে, মানে এই মতো অবস্থায় ধরে নিচ্ছি এই সিস্টেমটাকে আমি কিউ পরিমাণ হিট দিলাম। আমি বলেছিলাম যে পাথ ফাংশন সবসময় স্মল লেটারে লিখবো আর স্টেট ফাংশন সবসময় ক্যাপিটাল লেটারে লিখবো। কিউ হচ্ছে একটা, অর্থাৎ যেটা হিটটা দিলাম সেটা হলো একটা পাথ ফাংশন, তাই এটাকে স্মল লেটারে লিখছি। তাহলে কিউটা যেটা দিলাম হিটটা, সেটা কী করতে পারে, সেটা দুরকমভাবে ইউটিলাইজড হতে পারে। প্রথম কথা, সেই হিটটা এই গ্যাস মলিকুলগুলোর বিভিন্ন রকমের এনার্জিগুলো বাড়াবে। কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জির মধ্যে ভাগ আছে আবার কী ট্রান্সলেশন এনার্জি, রোটেশন এনার্জি, ভাইব্রেশন এনার্জি ইত্যাদি ইত্যাদি। সেগুলো বাড়াবে, অর্থাৎ এই টোটাল ইন্টারনাল এনার্জিটা বাড়াবে। মানে ধরে নিচ্ছি আগে U1 ছিল, পরে হলো U2। ইন্টারনাল এনার্জিটা বাড়ছে, মানে নিশ্চয়ই U2টা বড় U1-এর চেয়ে। তাহলে কতটা পরিবর্তন হলো U2 মাইনাস U1, সেটা আমরা বলেছিলাম ডেল্টা U। তাহলে এই পরিমাণ এনার্জি আমার পরিবর্তন ঘটছে। ইন্টারনাল এনার্জিটা বাড়ার ফলে গ্যাসের অণুগুলো ছোটাছুটি করছে, এর ফলে ভিতরে প্রেশারটা বাড়বে। প্রেশারটা মিনিমাইজ করার জন্য উপর দিকে একটা প্রেশার এক্সার্ট করবে এবং পিস্টনটাকে ঠেলে তোলার চেষ্টা করবে। তখন কি করছে, ফোর্স অ্যাপ্লাই করছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ওয়ার্ক করছে। এই ওয়ার্কটাকে আমরা বলি ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম বা ওয়ার্ক অফ এক্সপানশন। কথা হলে কিন্তু মনে রাখতে হবে, ওয়ার্ক অফ এক্সপানশন প্রসারণ হচ্ছে, এক্সপ্যান্ড করছে, এবং ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেমটা ওয়ার্ক করছে, আর অন দ্য সিস্টেম সারাউন্ডিংসে ওয়ার্কটা করছে। এই টার্মগুলো আমরা অলরেডি আগের ভিডিওতে ভালোভাবে শিখে নিয়েছিলাম, যেটা পিভি ওয়ার্ক ডান বলে হেডিংটা করা আছে ভিডিওটার, যার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চিন্তা নেই। তাহলে আমি কিউটা যেটা সাপ্লাই করলাম সেটা আমি কী লিখতে পারি, কিছু পরিমাণ ইন্টারনাল এনার্জি চেঞ্জ করছে এবং কিছু পরিমাণ ওয়ার্ক ডান করছে। তাহলে এটাই আমার গেল ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের একটা ফর্ম। এটা কোন ক্ষেত্রে হচ্ছে, এটা হচ্ছে এক্সপানশনের ক্ষেত্রে। এটা মাথায় রাখতে হবে, কিন্তু এটা এক্সপানশনের ক্ষেত্রে করছি। যদি কম্প্রেশনের ক্ষেত্রে করতাম তখন বাইরে থেকে আমি ওয়ার্ক করছি, ওয়ার্কটা যেটা করব আর বাইরে থেকে যে হিটটা দেবো, সেই দুটো মিলিয়ে আমার ইন্টারনাল এনার্জিটা বাড়াবে। মানে যখন আমি কম্প্রেশনের কথা ভাববো, তখন কি হচ্ছে, আমি যে হিটটা দিলাম আর যে ওয়ার্কটা অন দ্য সিস্টেম করব, সেটা দুটো মিলিয়ে ইন্টারনাল এনার্জিটা বাড়াবে। তখন ফর্মটা কিছুটা এরকম হবে কম্প্রেশনের ক্ষেত্রে। কিন্তু যেহেতু আমি এখানে এক্সপানশনের কথা ভাবছি,
কিউ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস ডাব্লিউ হবে। আশা করি এটা ক্লিয়ার। আমরা এখানে এই এক্সপানশনটা নিয়ে কিন্তু কাজ করব, এক্সপানশনটা নিয়ে কিন্তু কাজ করব। এই যে ডেল্টা সাইনটা ইউজ করছি, আর একটা সাইন ইউজ করি কীরকম, ডেল, এটা ডেল্টা বলি, এটা ডেল বলি। এর মানে হচ্ছে পরিবর্তনটা ফাইনাইট, নির্দিষ্ট পরিমাণ পরিবর্তন হচ্ছে। আর হচ্ছে ডেল মানে ক্ষুদ্র পরিমাণ যখন চেঞ্জ হবে তখন সেটা ডেল সাইনটা ইউজ করি, বাট ডি সাইনটা ইউজ করি। ডিটা হয় কখন, যখন সেটা একটা স্টেট ফাংশন হয়, আর ডেল যখন সেটা একটা পাথ ফাংশন হয়। যদি আমি ক্ষুদ্র পরিমাণ যদি এখানে তাপটা দিতাম, ক্ষুদ্র পরিমাণ ধরে নিচ্ছি ডেল কিউ পরিমাণ, ডেল কেন, কারণ কিউটা হচ্ছে একটা পাথ ফাংশন। তো ডেল কিউ ইকুয়ালস টু, এটা বলবো ডিইউ, কারণ ইউটা হচ্ছে একটা স্টেট ফাংশন, আর এর ফলে ডেল্টা ডাব্লিউ পরিমাণ কার্য সম্পন্ন হয়েছে। এই ডি, ডেল বা ডেল্টা এই সমস্ত সাইনগুলো একটু বোঝার চেষ্টা করি এক্সাম্পল নিয়ে। ইন টার্মস অফ ইন্টারনাল এনার্জি, ধরে নিচ্ছি ইন্টারনাল এনার্জি প্রথমে ছিল U1, পরে হলো U2, ঠিক আছে। ধরে নিচ্ছি প্রথমে ছিল 50, কত ক্যালোরি বা জুল এসব কিছু লিখছি না আমি, এটা কত ক্যালোরি জুল বা আর এসব কিছু লিখছি না আমি, কারণ আমি এখানে শুধুমাত্র বোঝানোর জন্য জাস্ট ম্যাগনিটিউডটা লিখেছি। এবার আমি বাড়ি থেকে হিট দিলাম, ধরে নিচ্ছি এর পরিবর্তনটা হয়ে গেল 70, আগে 50 ছিল, ইন্টারনাল এনার্জিটা বেড়ে হয়ে গেল 70। তাহলে কতটা পরিবর্তন হলো, U2 মাইনাস U1 সমান হচ্ছে ডেল্টা ইউ মানে হচ্ছে 70 মাইনাস 50 মানে হচ্ছে 20, পরিবর্তনটা 20 হলো। তাহলে সেক্ষেত্রে আমি ডেল্টা ইউ সাইনটা ইউজ করছি, ডেল্টা ইউ ফাইনাইট পরিবর্তন। এবার ধরে নিচ্ছি প্রথমে আমার ইন্টারনাল এনার্জি ছিল 50, এবার আমি খুব কম পরিমাণ আমি হিট দিলাম, ধরে নিচ্ছি ডেল্টা কিউ পরিমাণ, ডেল কিউ পরিমাণ আমি হিট দিলাম। এর ফলে ধরে নিচ্ছি চেঞ্জটা হলো 50.001। তাহলে সেক্ষেত্রে আমার যে পরিবর্তনটা হচ্ছে সেটা পরিবর্তনটা কত কম হচ্ছে, 0.001 পরিমাণ পরিবর্তনটা হচ্ছে। তখন আমি আর ডেল লিখবো না, ডেল ইউ লিখবো না, লিখবো কি, লিখবো ডিইউ হবে 0.001। তো ডেল আর ডেল্টার ডি বা এই ডেল সাইনগুলো নিশ্চয়ই বোঝা গেছে ভ্যালুগুলো। তো এটাও একটা ফর্ম অফ ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স, এটা একটা ম্যাথমেটিক্যাল ফর্ম, এটা একটা ম্যাথমেটিক্যাল ফর্ম, যখন আমি এক্সপানশনের কথা ভাববো। এবার যে ডাব্লুটা, সেটা এক্সপানশনের ক্ষেত্রে কিছুটা এরকম আসে, মাইনাস পি ডেল্টা ভি। কী করে আসে সেটা আমি অলরেডি আগের ভিডিওতে আলোচনা করে ফেলেছি। পিভি ওয়ার্ক ডান বলে যে হেডিং করা আছে ভিডিওটা, সেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেটা গিয়ে দেখতে পারো, তাহলে বুঝতে পারবে কেন এটা নেগেটিভ সাইন আসে। তখন আমি কি লিখতে পারবো, এটা কিউ ইকুয়ালস টু ডেল্টা ইউ মাইনাস পি ডেল্টা ভি। আর যদি খুব কম পরিমাণ পরিবর্তনের ক্ষেত্রে হয় তখন ডি কিউ ইকুয়ালস টু ডিইউ মাইনাস পি ডেল্টা ভি জায়গায় তখন হয়ে যাবে ডিভি, এটা হবে তখন আমার ফর্মুলাটা। তাহলে এই তিন ধরনের, এইটা আর এইটা, এতগুলো ফর্মে আমি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা লিখতে পারি, যে কোনো একটা লিখলেই হবে, কোনো শর্ত নেই যে এটা লিখতে হবে, কেউ দিব্যে দেয়নি, যে কোনো একটা লিখলেই হবে। এবার কোনো একটা আইসোলেটেড সিস্টেম, কোনো একটা অ্যাডিবেটিভ প্রসেস, আইসোথার্মাল প্রসেস, এই সমস্ত কিছু ক্ষেত্রে আমার ফার্স্ট অফ থার্মোডাইনামিক্সটা কীভাবে লিখবো, কীরকমভাবে দাঁড়াবে আমার সমীকরণটা, সেটা লিখবো একটু। একটা আইসোলেটেড প্রসেসের ক্ষেত্রে, আইসোলেটেড প্রসেস মানে কি, আমি বলেছিলাম যে একটা ধরে নিয়েছি সিস্টেম, যেখানে সিস্টেমটা ধরে নিয়েছিল গ্যাস, এর সাথে সারাউন্ডিংসের কোনো ইন্টারাকশন হবে না, হিট ট্রান্সফার হবে না, ম্যাটার ট্রান্সফার হবে না, তখন আমি বলবো সেটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম। তার যদি হিট ট্রান্সফার না হয়, ম্যাটার ট্রান্সফার না হয়, তাহলে আমি কী বলতে পারি, কিউ ইকুয়ালস টু 0। এক্ষেত্রে কিউ ইকুয়ালস টু 0, কোনো হিট ট্রান্সফার হচ্ছে না, কোনো ইন্টারাকশন যেহেতু হচ্ছে না, তাই এখানে কোনো ওয়ার্ক হবে না নিশ্চয়ই, মানে সিস্টেমটা কোনো ওয়ার্ক করবে না সারাউন্ডিংসের উপরে, বা সারাউন্ডিংসটাও কোনো সিস্টেমের উপরে ওয়ার্ক করবে না, তখন ডাব্লিউ ইকুয়ালস টু 0 হবে। আর কিউ ইকুয়ালস টু 0 হয়, যদি ডাব্লিউ ইকুয়ালস টু 0 হয়, তাহলে ডেল্টা ইউটাও 0 হতে হবে, তাহলে ডেল্টা ইকুয়াল টু 0।
তো এটা গেল আমার একটা আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে এই কিউ ইকুয়ালস টু 0, ডাব্লিউ ইকুয়ালস টু 0, ডেল্টা ইকুয়ালস টু 0। তখন আমি কোনো ফর্ম লিখতে পারছি না ফার্স্ট অফ থার্মোডাইনামিক্সের, এরকম কিছুটা আসছে তখন। এবার নেক্সট যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে, অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। অ্যাডিয়াবেটিক প্রসেস মানেই মাথা রাখতে হবে যে কিউ ইকুয়ালস টু 0, কিউ ইকুয়ালস টু 0। সেক্ষেত্রে যদি আমি ভাবি এইটা যদি লিখি, তাহলে কিউ ইকুয়ালস টু কত 0 হচ্ছে সমান ডেল্টা ইউ প্লাস ডাব্লু, অর ডেল্টা মাইনাস ডেল্টা ইউ সমান আছে ডাব্লু। কী করলাম আমি, ডেল্টা ইউটাকে বাঁ দিকে নিয়ে গেলাম, তাহলে মাইনাস ডেল্টা ইউ হয়ে গেল, আর ডান দিকে ডাব্লুটা রাখলাম। এই জিনিসটা বুঝতে ভালো করে, মাইনাস ডেল্টা ইউ সমান হচ্ছে ডাব্লু। কোনো হিটে ট্রান্সফার হয়নি এক্ষেত্রে, মানে এখানে কোনো হিটে ট্রান্সফার আমি করিনি। এই ধরনের সিস্টেম, মানে যদি এটা ওপেন সিস্টেম হয় বা ক্লোজ সিস্টেম হয়, সেক্ষেত্রে কী হতে পারে, সিস্টেমের সারাউন্ডিংসের মধ্যে ইন্টারাকশন হতে পারে। এটা মেন ব্যাপার, কিন্তু সিস্টেমের সারাউন্ডিংসের মধ্যে ইন্টারাকশন এক্ষেত্রে হতে পারে। তখন কি হবে, এখানে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হতে পারে বা ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেমও হতে পারে। তখন এই ওয়ার্ক ডান যেহেতু হতে পারে, ইন্টারনাল এনার্জিটা কমে গিয়ে বা বেড়ে গিয়ে এই ওয়ার্ক ডানটা বাই দ্য সিস্টেম বা অন দ্য সিস্টেম হবে। যেহেতু এখানে মাইনাস ডেল্টা ইউ, মানে ওয়ার্ক অফ এক্সপানশনের কথা ভাবছি, তাই ইন্টারনাল এনার্জিটা সিস্টেমে কমে যাবে, নিয়ে কার্যটা করবে। কোনো একটা এনার্জি কমতে হবে, তারপর কার্যটা বাড়বে, ঠিক। তাই এখানে ইন্টারনাল এনার্জিটা কমে গেল, নিয়ে এ কীরকম কার্য করলো, সেক্ষেত্রে আমার এরকম কিছুটা ফর্ম দাঁড়াচ্ছে। এটা গেল এডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে। এবার নেক্সট যেটা জানতে হবে সেটা হচ্ছে আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক প্রসেস আমি বলেছিলাম, এক্ষেত্রে আয়তনটার কোনো পরিবর্তন হয় না, মানে ভিটা কনস্ট্যান্ট হয় বা ডেল্টা ভি ইকুয়ালস টু 0 হয়। আমি এর একটা ফর্ম আমি তখন লিখেছিলাম, একটু যদি ভালো করে খেয়াল করে দেখো, সেটা হলো কিউ ইকুয়ালস টু ডেল্টা ইউ মাইনাস পি ডেল্টা ভি। আবার বলছি, আমি কিন্তু ওয়ার্ক অফ এক্সপানশনের ক্ষেত্রে এখানে কথাগুলো বলছি। তাহলে কিউ ইকুয়ালস টু ডেল্টা ইউ মাইনাস পি ডেল্টা ভি। এখানে যদি আমি পি ডেল্টা ভি জায়গায় 0 বসিয়ে দিই, তাহলে কী আসবে, এই পুরোটা 0 হয়ে যাবে, ঠিক। পি ইন্টু 0 মানে 0, তাহলে কী পাবো আমি, কিউ ইকুয়ালস টু ডেল্টা ইউ। তাহলে এই ক্ষেত্রে যেটা আসবে আমার কিউ ইকুয়ালস টু ডেল্টা ইউ। একটা আইসোকোরিক প্রসেসের ক্ষেত্রে আমি যদি বাইরে থেকে কোনো হিট সাপ্লাই করি, তখন সেটা পুরোপুরি ইন্টারনাল এনার্জিটা বাড়িয়ে দেবে। স্বাভাবিক ব্যাপার। কেন আমি বলছি কারণটা, এই সিস্টেমটার কথা ভাবি, যদি আমি একটু মুছে নিই একটু, খুব সিম্পল ব্যাপার। এটা আমার সিস্টেমটা, তো এখানে পিস্টন ফিট করেছি, আর ভিতরে আমার একটা গ্যাস ভরা আছে, এর গ্যাস মলিকুলসগুলো এ ডট দিয়ে লাগাচ্ছি। এই পিস্টনটা আমি ফিক্সড করে দিয়েছি, এখানে এ নড়তে পারবে না। পিস্টনটাকে আমি ফিক্সড করে দিয়েছি, এ উঠতে পারবে না, নামতে পারবে না। তখন যদি আমি হিট দিই বাইরে থেকে কী পরিমাণ, তখন কী হবে, এর কোনো এক্সপানশন কম্প্রেশনের কোনো ব্যাপারই হচ্ছে না এখানে। সেক্ষেত্রে পুরোপুরি এর ইন্টারনাল এনার্জিটা বাড়িয়ে দেবে, যেটা আমি এখান থেকে দেখে বলতে পারছি ম্যাথমেটিক্যালি, কিউ ইকুয়ালস টু ডেল্টা ইউ। তো এটা গেল আমার আইসোকোরিক প্রসেসের ক্ষেত্রে। এবার নেক্সট যেটা আসছে সেটা হলো একটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ফ্রি এক্সপানশন। মানে এটা আমি ভাবে লিখি যে ফ্রি এক্সপানশন ফর আইডিয়াল গ্যাস, ফ্রি এক্সপানশন ফর আইডিয়াল গ্যাস। ফ্রি এক্সপানশন মানে কি, যখন কোনো জায়গায় এক্সপানশন হবে জিরো প্রেশারের বিরুদ্ধে যখন এক্সপানশনটা হবে, তখন সেটাকে আমরা বলছি ফ্রি এক্সপানশন। তা ফ্রি এক্সপানশন অফ আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমি এই যে ইকুয়েশনটা আমি পেয়েছি এখানে, কি ইকুয়ালস টু ডেল্টা ইউ মাইনাস পি ডেল্টা ভি, সেখানে পিটা কত হবে, 0 হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমি বলেছিলাম কেমিস্ট্রির ক্ষেত্রে যে ওয়ার্ক ডানে যে আমি ফর্মুলাগুলো পাবো, সেখানে প্রেশার যেটা থাকবে সেটা অবশ্যই পি এক্সটার্নাল হবে।
বাইরের প্রেশারটা না হয়, আর ফিজিক্স ক্ষেত্রে ভিতরটা না হয়, পি ইন্টারনালটা না হয়, তাহলে পি এক্সটার্নাল অর্থাৎ বাইরের প্রেশারটা 0 যখন হবে, অর্থাৎ সেক্ষেত্রে এই পি এক্সটার্নালটাই 0 হবে। তখন যেটা দাঁড়াবে কিউ ইকুয়ালস টু ডেল্টা ইউ, আর এটা 0 ইন্টু ডেল্টা ভি হবে, 0 ইন্টু ডেল্টা ভি মানে কি 0 ইন্টু ডেল্টা ভি মানে এটা 0, মানে কিউ ইকুয়ালস টু ডেল্টা ইউ। এটা আমি পাবো কখন? যখন ফ্রি এক্সপ্যানশন হবে কোনো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। যদি টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে সিস্টেমটাই, যখন আমি ফ্রি এক্সপ্যানশন করাচ্ছি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে তখন জানতে হবে কোনো ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে না, ডেল্টা ইউ ইকুয়ালস টু 0 হয়ে যাবে। কারণ কি? কারণ হচ্ছে ইউ ইজ আ ফাংশন অফ টেম্পারেচার। ইন্টারনাল এনার্জিটা টেম্পারেচারের ফাংশন, মানে টেম্পারেচারের উপর নির্ভরশীল, টেম্পারেচার উপর নির্ভর করে। তাই টেম্পারেচার যেহেতু ফিক্সড, এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, ইন্টারনাল এনার্জিটা কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে এটা কি লিখতে পারি আমি? ডেল্টা ইউ ইকুয়ালস টু 0 মানে কিউ ইকুয়ালস টু 0। এটা গেল আমার ফ্রি এক্সপ্যানশন অফ আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ফার্স্ট লটা কীরকম হবে সেরকম। আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে, এটা এখানে লেখার চেষ্টা করি। একটা আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল যেটা সমষ্ণ প্রক্রিয়া বলা হয়, আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে টিটা কনস্ট্যান্ট হয়, আমি বলেছিলাম টিটা কনস্ট্যান্ট হয়। আর টি যদি কনস্ট্যান্ট হয়, এখনই দেখলাম ইউ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার, টেম্পারেচার উপর নির্ভর করে। টিটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে ইউটা কনস্ট্যান্ট হবে, মানে ডেল্টা ইউ ইকুয়ালস টু 0 হবে, কোনো পরিবর্তন হবে না, কনস্ট্যান্ট। তাহলে সেক্ষেত্রে আমি কী লিখতে পারি? কিউ ইকুয়ালস টু মাইনাস পি ডেল্টা ভি। ওইভাবে আমি লিখতে পারি কিউ ইকুয়ালস টু, যদি এখানে ডেল্টা ইউটা 0 বসাই, এখানে ডেল্টা ইউ, ডেল্টা ইউ এটা যদি 0 বসাই তাহলে কিউ ইকুয়ালস টু ডাব্লিউ হয়ে যাবে, কিউ ইকুয়ালস টু ডাব্লিউ। এটা গেল আমার আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের ফর্মটা। সেক্ষেত্রে আমার এই জিনিসটা ফিল নেওয়ার চেষ্টা করি, এই সিস্টেম আমি যে হিটটা দিলাম সেটা ইন্টারনাল এনার্জি যদি না বাড়াই, ইন্টারনাল এনার্জি কোনো পরিবর্তন করছে না, মানে নিশ্চয়ই সে পুরোপুরি কার্যটা করার চেষ্টা করবে। যে পরিমাণ হিট দিলাম সেটা পুরোপুরি কার্য করার চেষ্টা করবে। এইবার এই যে পুরোপুরি তাপ থেকে কার্যতে রূপান্তরণ, এই যে ব্যাপারটা রয়েছে, কার্য তাপের তুল্যতা বলা হয়, কার্য তাপের তুল্যতা, সেটা নিয়ে আমি একটা অলরেডি খুব ভালোভাবে একটা ভিডিও বানিয়ে রেখেছি, সেটা তোমরা গিয়ে দেখতে পারো, যার লিঙ্ক আমি হয় ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা তোমার এই ডান দিকের কর্নার রাইট হ্যান্ড কর্নারে একটা আই বাটন আছে, সেখানে ক্লিক করলে পেয়ে যাবে। সেখানে আমি বলেছি যে একটা কোনো একটা ইঞ্জিনের ক্ষেত্রে কখনোই হিটকে সম্পূর্ণরূপে কার্যতে রূপান্তরিত করা যায় না। এমনিতে করা যেতে পারে, কিন্তু ইঞ্জিন যেটা রান করাতে চাইছি, সেটা কিন্তু সম্পূর্ণ তাপকে সম্পূর্ণ কার্যতে রূপান্তরিত করতে পারবো না। রূপান্তরিত যদি করতে পারতাম তাহলে হয়তো আমাদের গাড়িতে যে ইঞ্জিনগুলো ইউজ করি তার মাইলেজ অনেক বেশি পেতাম, ঠিক আছে? কারণ যে পরিমাণ ফিউলটা পুড়িয়ে তাপটা উৎপন্ন করছি সেটা সম্পূর্ণরূপে যদি কার্যতে রূপান্তরিত হতো, তাহলে এখন যে মাইলেজটা দিচ্ছে তার থেকে অনেক বেশি মাইলেজ দিত গাড়ি তখন, কিন্তু সেটা হয় না দুর্ভাগ্যজনক বশত। তো এটা হচ্ছে আজকের সব ডিসকাশনটা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের ক্ষেত্রে, যেটা ফর্ম আমি দেখালাম। এক্সপ্যানশনের ক্ষেত্রে কিউ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস ডাব্লিউ। বিভিন্ন প্রসেসের ক্ষেত্রে এই ফর্মটা কীরকম হবে সেটা আলোচনা করলাম। সেটা একটা আইসোলেটেড সিস্টেম হতে পারে, অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে কীরকম হবে সেটাও দেখলাম। তারপরে ফ্রি এক্সপ্যানশন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কীরকম হবে, আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে বা আইসোকোরিক প্রসেসের ক্ষেত্রে কীরকম হবে সেটা আমরা দেখলাম। তো আজকের মতো এতটাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আমরা আলোচনা করব এনথালপি নিয়ে, বা হিট কন্টেন্ট বলা হয় যেটাকে, সেটা নিয়ে আলোচনা করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন পড়তে থাকো, শিখতে থাকো।